ওয়েলকাম টু মাই চ্যানেল বরবইয়া টিউটোরিয়াল। এটি ভালো করে বুঝিয়ে দেব। যদি আপনি আর দেরি না করে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে পেতে পারেন। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম প্রশাস্ত পার্ট 1-এর প্রত্যেকটি আইটেমের কিভাবে আপনি সঠিক টিক চিহ্ন ব্যবহার করবেন, যেখানে 1.1 থেকে 17.1 পর্যন্ত পয়েন্টগুলো ছিল। স্ক্রিনিংয়ের মাধ্যমে আপনি প্রত্যেকটি ছাত্রের টেস্ট করার পর যে টিক আপনার ডান দিকে লাগাতে হবে, সে টিকটি লাগানোর পর আপনি কিভাবে সেটি ডিকোডিং করবেন, আজকের ভিডিওতে আমি ডিকোডিংটি ভালো করে বুঝিয়ে দেব। তো ডিকোডিংয়ের পাতায় রয়েছে এই 21টি পয়েন্ট রয়েছে। 21টি পয়েন্টের মধ্যে আপনি যে প্রথম যে পেজটিতে টিক লাগিয়েছিলেন, সেখান থেকে যেমন ধরুন 1.1, 1.2, 1.3, তারপর 2.1, 3.1 এরকম করে 17.1 এই সবকটি পয়েন্টের উপর সাকসিড করে সংক্ষেপে 21টি পয়েন্ট তৈরি করা হয়েছে, যেগুলোকে নাম্বার অফ আইটেম অফ পার্ট 1 এবং তার ডান দিকে রয়েছে ডিসেবিলিটি কন্ডিশনস। তো 1.1 থেকে 1.3 পর্যন্ত রয়েছে লোকোমোটর ডিসেবিলিটি। তারপর 2.1-এ রয়েছে লেপ্রসি কিওর্ড পারসন। 3-তে রয়েছে 3.1 থেকে 3.3 সেরিব্রাল পালসি। 4 নম্বর সিরিয়াল রয়েছে 4.1 থেকে 4.2 ডোয়ারফিজম। এভাবে করে প্রত্যেকটি পয়েন্টে কী কী রোগের কথা এখানে উল্লেখ করা হয়েছে আমি সেটা ভালো করে বুঝিয়ে দেব। যে ছাত্রের যে রোগ ধরা পড়ে বা যে লক্ষণ ধরা পড়ে, সেই ছাত্রের নাম আপনি অন্য একটি পাতা দেওয়া আছে, সেখানে ছাত্রের নাম সহ আপনি সেখানে উল্লেখ করবেন। এই পেজটিতে আপনি উপরে দেওয়া আছে নেম অফ স্কুল, ইউডাই স্কট, স্পেশাল এডুকেটরস অর রিসোর্স পারসনস নেম, টেবিল 2 সাসপেক্টেড ডিসেবিলিটিস বেসড অন প্রশাস্ত পার্ট 1। এখানে প্রথম কলামে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর ছাত্রছাত্রীর নাম, তারপর ক্লাস, বয়স, জেন্ডার, সাসপেক্টেড ডিসেবিলিটিস ইন পার্ট 1 ডিকোডেড, সাসপেক্টেড ডিসেবিলিটি কন্ডিশন। তো এটা পুরোপুরি দেখিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে আপনি কীভাবে সেটি পূরণ করবেন। এখানে এই পেজে 1.1 এবং 1.2 দুটি পয়েন্টে যা বলা হয়েছিল, ডিসেবিলিটি কন্ডিশন লোকোমোটর ডিসেবিলিটির অন্তর্ভুক্ত। তো লোকোমোটর ডিসেবিলিটি হচ্ছে এমন এক ধরনের ছাত্রছাত্রীদের মধ্যে অসুস্থতা পরিলক্ষিত হয়, এটি হচ্ছে সংশ্লিষ্ট স্বতন্ত্র ক্রিয়াকলাপ সম্পাদনে শিক্ষার্থীদের অক্ষমতা, যেখানে তাদের শরীরের প্রায় কয়েকটি অঙ্গ অচল হয়ে পড়ে, যাতে সে স্বাভাবিকভাবে চলাফেরায় তার ব্যাঘাত সৃষ্টি হয়। সে ধরনের ছাত্রদেরকে আমরা লোকোমোটর ডিসেবিলিটির অন্তর্ভুক্ত করি। যেমন পায়ের মধ্যে হতে পারে, বা হাত বা যে কোনো শরীরের অঙ্গ বিকল হয়ে পড়ে, শরীর ভালোভাবে কাজ করে না, এ ধরনের সমস্যা, ভালোভাবে যারা চলাফেরা করতে পারে না, সে ধরনের সমস্যায় যারা ভুগছে, তাদেরকে আমরা লোকোমোটর ডিসেবিলিটির আওতায় এনে স্ক্রিনিং করি। পয়েন্ট নাম্বার 1.3 যেটা ছিল, দি স্টুডেন্ট হ্যাজ অবজারভেবল ডিফরমিটি সাচ এজ মিসিং এনি বডি পার্টস, সে ফর এক্সাম্পল হ্যান্ড, ফিঙ্গার এটসেট্রা। এটিও কিন্তু লোকোমোটরের অন্তর্গত, যেখানে ছাত্রছাত্রীরা বা যে কোনো বাচ্চা কী করে, ডিফরমিটি সাচ এজ মিসিং এনি বডি পার্টস, তার শরীরের মধ্যে কোনো অঙ্গ নেই। তো সে ফর এক্সাম্পল হ্যান্ড, ফিঙ্গার, লেগ, তার হাত, পা অথবা আঙ্গুল যে কোনো কিছু অঙ্গ নেই, সেটাও কিন্তু লোকোমোটরের অন্তর্গত। তারপর 2.1-এ ছিল, দি স্টুডেন্ট এক্সপিরিয়েন্সেস নামনেস, ফিলস নাথিং, ল্যাক অফ সেন্সেশন ইন হ্যান্ড, ফিট, লেগ, আর্ম। হাত, পা অথবা বাহুতে যে অসারতা অনুভব করছে, সে ধরনের বাচ্চা, তাদেরকে আমরা লেপ্রসি কিওর্ড পারসনের যে ডিকোডিং আছে সেখানে আমরা ডিকোডিং করব। ডিসেবিলিটি কন্ডিশনটা হবে লেপ্রসি কিওর্ড পারসন, অর্থাৎ ত্বক, স্নায়ু, বাহু, হাত, পা, চোখ যে কোনো অঙ্গ হতে পারে শরীরের, সেটাতে সে অসাড়তা অনুভব করে, সেখানে সে যেমন অবশ হয়ে যায়, এ ধরনের ভাব যে সকল বাচ্চার থাকবে, সেগুলো আমরা সেরিব্রাল পালসি লেপ্রসি কিওর্ড পারসন হিসেবে আমরা সেখানে ডিকোডিং করব। তারপর 3.1 থেকে 3.3
সেগুলো যাবে সেরিব্রাল প্যালসি ডিসেবিলিটি কন্ডিশনের উপর। তো সেখানে আমরা সেরিব্রাল প্যালসি বলতে এটা বোঝানো হচ্ছে যে কোনো একটি বাচ্চা চলন ক্ষমতা না থাকা, যেটা বিশেষ করে ব্রেনের সমস্যা থেকে হয়। ব্রেনের সমস্যা থেকে নার্ভের সমস্যা আসে এবং সেই নার্ভের সমস্যার জন্য সে কী করতে পারে, চলাফেরা ভালোভাবে করতে পারে না। তো এ ধরনের বাচ্চা যারাই থাকুক না কেন তারা এই সেরিব্রাল প্যালসি যে আমাদের যে ডিসেবিলিটি কন্ডিশন রয়েছে সেটার অন্তর্ভুক্ত হবে 3.1 থেকে 3.3। তারপরের আইটেম হচ্ছে 4.1 থেকে 4.2। 4.1 থেকে 4.2 সেটা হচ্ছে ডুয়ারফিজম, এই কন্ডিশনের অন্তর্ভুক্ত। তো ডুয়ারফিজম হচ্ছে বয়স অনুযায়ী যারা অনেক খাটো থাকে, মাথা বা শরীরের উপর দিক মোটা থাকে, নিচ দিক ছোটো থাকে, এভাবে হতে পারে। শরীরের তুলনায় মাথা অনেক ভারী বা শরীরটা একদম বেশি খাটো, এ ধরনের যে সকল বাচ্চা থাকবে সেগুলো 4.1 থেকে 4.2 অর্থাৎ ডুয়ারফিজমের আওতায় পড়বে। তারপর 5.1 এবং 5.2তে রয়েছে যে সিমটমসগুলো, সেগুলো মাসকুলার ডিস্ট্রফি নামের আমাদের যে ডিকোডিংয়ের টেবিল রয়েছে সেখানে আমরা ডিকোডিং করব। যদি দেখা যায় কোনো বাচ্চা এ ধরনের সমস্যায় ভুগছে, যেটা আমি পূর্ববর্তী ভিডিওতে উল্লেখ করেছি, প্রত্যেকটি পয়েন্টের বিশদ আমি আলোচনা করেছি, তো সেই পয়েন্টের জন্য 5.1 থেকে 5.2 এর জন্য যে সকল বাচ্চা আমরা মার্ক করে রেখেছিলাম সেগুলো মাসকুলার ডিস্ট্রফিতে পড়বে। তো মাসকুলার ডিস্ট্রফি হচ্ছে যথেষ্ট পুষ্টির অভাবে, বেশিবহুল যতটুকু পুষ্টির প্রয়োজন ছিল সেই পুষ্টির অভাবে অনেক মাসকুলার পেইন, মাসকুলার ডিসঅর্ডার হতে পারে। শরীরের মধ্যে যেখানে মাংসপেশি রয়েছে সেখানে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। সে ধরনের সমস্যা থাকা শিশুদেরকে আমরা ডিকোডিং করব ওই মাসকুলার ডিস্ট্রফিতে। তারপর 6.1-এ রয়েছে দিস স্টুডেন্ট ইজ অ্যান অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার। যদি অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার হয়ে থাকে তাহলে অ্যাসিড অ্যাটাক ভিকটিম যেখানে আছে সেখানে হবে, অর্থাৎ অ্যাসিড হামলার শিকার হয়েছে যে ছাত্র, তো সেখানে আমরা ডিকোডিং করব। পরের অপশনে ছিল 7.1 দি স্টুডেন্ট ইজ আনএবল টু সি এনিথিং ইউজিং বোথ আইস, অর্থাৎ অন্ধত্ব। যদি অন্ধত্ব থেকে থাকে তাহলে ব্লাইন্ডনেসের যে কলাম রয়েছে সেখানে আমরা ডিকোডিং করব। তারপর 8.1 থেকে 8.7, এখানে 8.1 থেকে 8.7-এ রয়েছে, সেটি হবে লো ভিশন অর্থাৎ চোখে কম দেখে এ ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আমরা এখানে ডিকোডিং করব। এই 7টি লক্ষণের মধ্যে যে কোনো একটি লক্ষণ থাকলেই আমরা এখানে লো ভিশনের মধ্যে আমরা ডিকোডিং করব। তারপর হচ্ছে 9.1 থেকে 9.5, সেটা হবে হিয়ারিং ইম্পেয়ারমেন্টের অন্তর্ভুক্ত। তো এ ধরনের সমস্যা 1, 2, 3, 4, 5টি সমস্যা যদি কোনো ছাত্রের ধরা পড়ে তাহলে সেগুলো হিয়ারিং ইম্পেয়ারমেন্টের অন্তর্ভুক্ত হবে এবং আমরা ডিকোডিং করার সময় সেটি হিয়ারিং ইম্পেয়ারমেন্ট লিখে ডিকোডিং করব। তারপর 10 সিরিয়াল রয়েছে দুটি অপশন, 10.1 এবং 10.2। এই দুটি সমস্যায় ভোগা ছাত্রছাত্রীরা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটির আওতায় পড়বে। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটি বলতে যেমন ভাষাগত সমস্যা, অর্থাৎ ভাষায় প্রকাশ করতে পারছে না, বক্তৃতা ভালো করে কথা বলতে পারছে না, বক্তৃতা দিতে পারছে না, এ ধরনের অক্ষমতা যদি ধরা পড়ে তাহলে আমরা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটি এর আওতায় এনে তাদেরকে আমরা ডিকোডিং করব। তারপর 11.1 থেকে 11.4 যে সকল লক্ষণ এখানে দেওয়া হয়েছে সেগুলো যদি ধরা পড়ে তাহলে সেটা হবে
ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি হচ্ছে যেমন তার বৌদ্ধিক বা বুদ্ধিগত অক্ষমতা, যেটা বুদ্ধি থাকে না মাথায়, কাজ করতে পারে না, যে কৌশল যে সময় অবলম্বন করার কথা, যে বুদ্ধি যে সময় খাটানোর কথা, সে বুদ্ধি পুরোপুরি খাটাতে পারছে না, অর্থাৎ বুদ্ধিগত অক্ষমতা রয়েছে তার। সেসব শিশুদের ক্ষেত্রে আমরা এখানে ওই 4টি পয়েন্টের জন্য ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি এটি চয়েস করব। তারপর 12.1 থেকে 12.10 পর্যন্ত যেগুলো অপশন রয়েছে সেগুলো স্পেশাল লার্নিং ডিসেবিলিটিস এই কন্ডিশনের মধ্যে পড়বে। প্রত্যেকটি পয়েন্টের মধ্যে যেটি ছাত্রের মধ্যে লক্ষণ ধরা পড়ুক না কেন, সেগুলো আমরা স্পেশাল লার্নিং ডিসেবিলিটিস হিসেবে ধরে নেব। তো স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটিস হচ্ছে নির্দিষ্ট শেখার অক্ষমতা। কোনো কিছু শিখতে গিয়ে অনেক ধরনের প্রবলেম ফেস করে, ভালো কিছু শেখা, ভালো কিছু বোঝা, ভালো করে বুঝে উঠতে পারে না। অনেক ধরনের সমস্যা হয়, লেখার ক্ষেত্রে হোক, পড়ার ক্ষেত্রে হোক, বা যে ক্লাসে শিক্ষক মহাশয় ইনস্ট্রাকশন দিচ্ছেন, ইনস্ট্রাকশন ফলো করছে না, এ ধরনের নানান সমস্যার কথা রয়েছে, সেটি আমার পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি। তো এ ধরনের সমস্যায় ভুগতে থাকা শিশুদের জন্য আমরা স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটিস এই কন্ডিশনটা চুজ করব। তারপর 13.1 থেকে 13.10 পর্যন্ত যেসব ছাত্রছাত্রীদের মধ্যে লক্ষণ পরিলক্ষিত হবে সেগুলো এক করে নিয়ে আমরা অটিজম স্পেকট্রাম সেই ডিসেবিলিটি কন্ডিশনের আওতাভুক্ত করব। অটিজম স্পেকট্রাম বলতে অনেক ধরনের রোগের ব্যাপার এসে যায়, যেমন অসুস্থ, কল্পনামগ্নতা, অন্যমনস্কতা, সামাজিক যোগাযোগে অসুবিধে, এ ধরনের অনেক রোগের লক্ষণ যেগুলো আমরা পূর্ব ভিডিওতে আলোচনা করেছি। সেসব সমস্যায় যারা ভুগছে তাদেরকে আমরা অটিজম স্পেকট্রামের সেই কলামে এনে তাদেরকে ডিকোডিং করব। তারপর 14.1 থেকে 14.7 পর্যন্ত যেসব বাধাগ্রস্ততার কথা বলা হয়েছে সেগুলো মেন্টাল ইলনেসের আওতায় পড়বে। মেন্টাল ইলনেস হচ্ছে তার মানসিকভাবে যে সকল ছাত্র অসুস্থ থাকে সে সকল ছাত্র মেন্টাল ইলনেসের আওতাভুক্ত হবে এবং তাদের ডিসেবিলিটি কন্ডিশন মেন্টাল ইলনেস হিসেবে বিবেচিত হবে। তারপর 15.1 এবং 15.2 এতে রয়েছে মাসলের সমস্যা এবং তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাওয়া ছাত্রছাত্রীর ব্যাপারে বলা হয়েছিল। তো তাদের ডিসেবিলিটি কন্ডিশন ধরে নেওয়া হবে মাল্টিপল স্ক্লেরোসিস, অর্থাৎ নার্ভের প্রতিরক্ষামূলক যে আবরণ রয়েছে সেই প্রতিরক্ষামূলক আবরণটি ক্ষয় হওয়ার ফলে স্নায়ুর ক্ষতি হয়, ব্রেইন এবং শরীরের মধ্যে যোগাযোগ ব্যাহত হয়। তারপর 16 নম্বর যে অপশনটি রয়েছে 16.1 সেটা পার্কিনসন্স ডিসিজের আওতাভুক্ত। তো অ্যাকচুয়ালি পার্কিনসন্স ডিসিজ হয় 60 ঊর্ধ্ব বা কমপক্ষে 40 ঊর্ধ্ব ব্যক্তিদের হয়, শিশুদের ক্ষেত্রে এটি রেয়ার, তাই সেটি আমরা হিসাবে ধরব না। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে হয়ই না বললেই চলে। 40 ঊর্ধ্ব বেশিরভাগে দেখা যায় 60 ঊর্ধ্ব বয়সের লোকের সেই ডিসিজ ধরা পড়ে, হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে 40 ঊর্ধ্ব ব্যক্তিরও হতে পারে, কিন্তু শিশুদের ক্ষেত্রে একদম এই রোগটি একদম রেয়ার। তারপর 17 নম্বর পয়েন্টে রয়েছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া হচ্ছে এটি এক ধরনের রক্তের থেকে হয় অসুখ, যেটা কিন্তু জন্মগত। রক্ত অনেক সময় ব্লাড ভেসেলের মধ্যে জমে যায়, রক্ত শুকিয়ে জমাট বেঁধে যায়, রক্ত সঞ্চালনটা বরাবর চলতে না থাকার দরুন অনেক সমস্যায় ভুগতে হয়। তো সেসব রোগের ক্ষেত্রে হেমোফিলিয়া
রোগে আক্রান্ত হিসাবে আমরা শিশুটিকে ধরে নেব। আবার 17.1-এ আরও দুটি রোগের উল্লেখ করা হয়েছে, যে দুটি হচ্ছে থ্যালাসেমিয়া এবং সিকল সেল ডিসিজ। থ্যালাসেমিয়া হচ্ছে এ ধরনের রক্তের রোগ যেটা কিন্তু জিনগত হয়, পিতামাতা থেকে সেটি ট্রান্সফার হয়। সেক্ষেত্রে অ্যানিমিয়া সমস্যা দেখা দেয়, হিমোগ্লোবিন ভালো করে শরীরে সৃষ্টি হয় না, রক্তের মধ্যে লোহিত কণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিন সৃষ্টি না হওয়ার দরুন শরীরে রক্ত বৃদ্ধি হয় না। সেসব ক্ষেত্রে বাইরে থেকে রক্ত দিতে হয় শিশুদের। তো সেই ডিসিজ এবং সিকল সেল ডিসিজ সেটিও কিন্তু রক্তের রোগ, সেটাও পিতামাতা থেকে আসে, সেটি হয় কিন্তু রক্ত সঞ্চালনের সমস্যা হয়। থ্যালাসেমিয়াতে হচ্ছে নতুনভাবে কোনো রক্ত সৃষ্টি হয় না, আর সিকল সেল ডিসিজে কী হয়, রক্ত সঞ্চালনে নানা ধরনের সমস্যা দেখা দেয়। সেই ক্ষেত্রে আমরা থ্যালাসেমিয়া এবং সিকল সেল ডিসিজ, যেটা 17.1-এ উল্লেখ করা রয়েছে, এই ধরনের সমস্যা ভুগতে থাকা শিশুদের জন্য আমরা এই দুটি রোগ উল্লেখ করতে পারি। তারপর 20 নম্বরে বলা হয়েছিল, ইফ দ্য সিমটমস লাইজ ইন মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবভ ক্যাটাগরিজ। উপরে যে সকল ক্যাটাগরি দেওয়া হয়েছে সেসব ক্যাটাগরি থেকে যদি একের চেয়ে বেশি লক্ষণ দেখা দেয় তখন আমরা সেই শিশুকে মাল্টিপল ডিসেবিলিটিস হিসাবে ধরে নিতে পারি। 21 নম্বরে ছিল, অ্যাজ পার দ্য স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডিশনাল নোটিফিকেশন ইফ এনি। এই সূচির বাইরে যদি ধরা পড়ে তবে 21-এ আমরা ডিকোড করব। তো এ ছিল আমার আজকের ভিডিও। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।